প্রত্যেকে মেইন স্ট্রিম বা প্রিন্ট থেকে ডিজিটালে আসে, আমরা ডিজিটাল থেকে প্রিন্টে গেলাম। এখন বান্ধবী রাখতে গেলে 3.5 কেজি সোনা রাখতে হচ্ছে, বাড়িতে 50 কোটি টাকার বন্ড রাখতে হচ্ছে, এগুলো তো দেখছি আমরা। নতুন সরকার আইনকে শুধু ঘোষণা দিয়ে রাখবে না, মাঠে নামিয়ে সকলের জন্য কার্যকর। শুভেন্দু অধিকারী বলেছেন থানায় ফোন করলে 3 ঘন্টা পরে পুলিশ আসে। তিনি চেষ্টা করছেন সেই জায়গাটাকে 6 মিনিটের মধ্যে পুলিশ আসে। যে শিশু ডিম খেতে পারে তার থালা থেকে পুষ্টিকর খাবার সরিয়ে দেয়া যুক্তিযুক্ত নয়। কনে খেতে যাবেন তারা মনস্থির করেই যাবেন যে আমি এখানে নিরামিষই খাবো, এক্ষেত্রে রাজনীতির কোনো জায়গা নেই। সজল ঘোষ মমতাকে বানরপ্রস্থে যাওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে পাট খেতে 2,68,00,000 টাকা পাওয়া যাচ্ছে। একটা পত্রিকার প্রথম পাতা আসলে সেই সময়ের রাজনৈতিক ও সামাজিক আয়না। আর 1 জুলাই সময়ের প্রথম কলকাতা পত্রিকায় সেই আয়নায় কয়েকটা স্পষ্ট ছবি তুলে ধরা হয়েছে। কি সেই ছবিগুলো? বাংলায় করা আইন আসছে, কিন্তু প্রশ্ন, আইন কি বদলাবে পাড়ার বাস্তবতায়? প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলা কোথায় দাঁড়িয়েছে? মিড ডে মিলে ডিম বিতর্ক, এটা কি শুধুই খাবারের প্রশ্ন, না শিশু পুষ্টির বড়সড় প্রশ্ন? বজ্রপাত বাড়ছে, কিন্তু সচেতনতা কতটা বাড়ছে? জিরাট থেকে জনপরিসর ফিরছে শ্যামাপ্রসাদ চর্চা, এর রাজনৈতিক মানে আসলে কি? তারাতলার দুর্ঘটনা, কলকাতা কি বারবার একই ভুল করছে? আর শেষ পাতায় মমতাকে বানপ্রস্থে যাওয়ার পরামর্শ, দিল্লির বার্তা উন্নয়ন বনাম হিসেব। সব মিলিয়ে 1 জুলাই সময়ের প্রথম কলকাতার সংখ্যার মূল সুর আসলে কি? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার প্রাসঙ্গিক প্রসঙ্গ, এবং আজকের প্রাসঙ্গিক প্রসঙ্গে আমরা সময়ের প্রথম কলকাতা পত্রিকার 1 জুলাই সংখ্যা নিয়ে বিশ্লেষণ করব। আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচনায় রয়েছেন সাংবাদিক বিশ্লেষক, প্রথম কলকাতা গ্রুপের ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, সময়ের প্রথম কলকাতা দেখতে দেখতে 3টি সংখ্যা বাজারে এসেছে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। প্রথম শুরু হয়েছে 1 জুন, তারপর আমরা 16 জুনের সংখ্যা দেখেছি, এবং তৃতীয় সংখ্যা যা এখন বাজারে। তোমার কাছে সংক্ষিপ্তভাবে একটু জানতে চাইছি, সময়ের প্রথম কলকাতা এই পাক্ষিক প্রকাশনা প্রথম কলকাতার ডিজিটাল গ্রুপের একটি অন্যতম উদ্যোগ, তুমি এটাকে কিভাবে দেখছো? দেখো, বিষয়টা যদি প্রথম কলকাতার সময়ের পাক্ষিক যে কাগজ, এই কাগজ যদি নিয়ে কথা বলি, সেটা বলার আগে আমি বলবো একটি মানুষের প্রতিদিনকার দিনের ঘুম থেকে ওঠা এবং রাত্রে শুতে যাওয়া পর্যন্ত আমরা কি করি। সকালে আমরা ঘুম থেকে উঠি, দাঁত ব্রাশ করি, সামান্য যোগাভ্যাস করি, কেউ প্রাণায়াম করি, চায়ের টেবিলে চা আসে, খবরের কাগজ। আজকের এই দ্রুততার বাজারে আমরা তো দৌড়চ্ছি জীবন জীবিকা, কিভাবে একটু ভালো থাকা যায়, কিভাবে ছেলে মেয়ে মানুষ করব, কিভাবে বাবা মাকে ঠিক রাখবো, চাকরির জায়গায় কমিটমেন্ট ফেল হবে না, রাইট টাইমে অফিসে ঢুকতে হবে, মেট্রো ব্রেক হলে কতদিন বলবো যে মেট্রোর সমস্যা, এই সব তো থাকে। তো প্রথম কলকাতা, সময়ের প্রথম কলকাতা, আমরা তো কলকাতার বাসিন্দা। সময়ের প্রথম কলকাতা সেরকম একটা প্রেক্ষাপটকে তুলে ধরার চেষ্টা করেছে তাদের এই পাক্ষিক খবরের কাগজের মধ্যে। দৈনন্দিন খবরের কাগজও তো আছে, সান্ধ্যকালীনও তো আছে। তা আমরা 1 তারিখ থেকে 15 তারিখ, 16 তারিখ থেকে 30 তারিখ আমাদের সমাজ জীবনে, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কি পাচ্ছি, কি পাচ্ছিলাম না, আমরা কি দুর্নীতির শিকার হচ্ছিলাম, কি হচ্ছি না, প্রধানমন্ত্রী কি বলছেন, মানুষের অধিকারের জন্য সরকার প্রশাসনিক স্তরে কি পদক্ষেপ নিচ্ছেন, আমরা সরকারের কাছ থেকে কি পাচ্ছি, সরকার কি বলতে চাইছে, এটা নিয়েই তো আমাদের জীবন। সরকারই আমাদের সঙ্গে, আমাদের নিয়েই সরকার। তো প্রথম কলকাতা এই দলিলটা যদি পাঠক মহলের কাছে ফিরে দেখার জন্য এরকম একটা হাতে গরম উদাহরণ দলিল তুলে রাখে, যেটা আমি আমার সময় মতন একবার পাঠ করে নিতে পারি, এটা তো একটা ভালো উদ্যোগ। আমি গত 7 দিন আগে সকালবেলা কি ব্রেকফাস্ট করেছিলাম, বা সেদিন দুপুরে অফিসের লাঞ্চে কি খেয়েছিলাম, এটা যদি আমি কোথাও লিখে রাখি, তো 10 দিন পরে তো কি সেটা আমি খুঁজে পাবো। তো স্বাভাবিকভাবে 1 জুন থেকে 15 জুন কি হয়েছে, 16 জুন থেকে 3রা জুন কি হলো, সেটা যদি আমরা 1 জুলাইয়ের সংখ্যায়, তৃতীয় সংখ্যায় দেখতে পাই, এটা তো একটা বড় পাওনা। এবং এই পাওনার শরিক, এই পাওনার ভাবনা যেমন উদ্ভাবনী শক্তি তোমার মধ্যে এসছে, আমরা চেষ্টা করছি তোমার পাশে থাকতে। আমরা মনে করছি এটা আমাদের একটা বড় কাজ, আমরা ঠিক করছি না, ভুল করছি। ফিরে দেখার স্মৃতি, সবসময় জানো যে স্মৃতি সবসময় সততই সুখের, কিন্তু সেই স্মৃতি সততই সুখের যখন আমরা বলবো, তার উদাহরণটা
তার প্রেক্ষাপটটা যদি আমার সামনে দলিল হিসেবে থাকে, এটা একটা বড় কাজ। খুব সংক্ষেপে বলবে, আমি একটা প্রশ্ন করতে তোমার কাছে চাইছিলাম, লোভ সংবরণ করতে পারছি না। প্রত্যেকে মেইন স্ট্রিম বা প্রিন্ট থেকে ডিজিটালে আসে, আমরা ডিজিটাল থেকে প্রিন্টে গেলাম, অনেকে পুরনো থেকে নতুনের দিকে যাচ্ছে, আমরা নতুনের থেকে পুরনো ফর্মে ফিরছি। কোথাও সাংঘর্ষিক বা ঝুঁকিপূর্ণ বলে মনে হচ্ছে কিছু? তুমি আর আমি যে এখন এই সংলাপটা জারি রাখছি আমাদের প্রথম কলকাতার টক শোয়ে লাইভ স্ট্রিমের মধ্য দিয়ে, এটা যদি কারেন্টটা ফট করে হয়ে যায়, আমরা আগে কি বলেছি আমাদের কাছে দলিল থাকবে না। আমাদের তোমার এই সংলাপটা যদি আমরা ট্রান্সক্রিপ্ট করে আমরা ছেপে রাখি, কারেন্ট অফ হলেও কিন্তু আমরা পরের দিন দিনের আলোয় পড়তে পারবো। তা আমরা কেন পিছিয়ে যাচ্ছি বলছি? আমরা আরো সাংগঠনিক যদি বলো, শক্তিশালী যদি বলো, আমরা যেটা বলেছি যেটা করেছি সেটা দলিল হিসেবে থাকছে। বেশ বেশ, আমি সম্পাদক হিসেবে আমি বিষয়টি আমি আরেকটু তোমার সঙ্গে যোগ করছি। আমার মনে হয় প্রিন্ট এবং ডিজিটাল এই দুটোকে মার্চ করে একদম দর্শক পাঠক তাদের কাছে পৌঁছে যাওয়াই সম্ভবত প্রথম কলকাতা গ্রুপের অন্যতম একটা উদ্যোগ। বিশেষ করে যে আমি তুমি আমরা যে আলোচনা করছি, এটা তো ডিজিটাল বা অনলাইন বা ভার্চুয়াল বা এই মুহূর্তে যেটা ডিজিটালাইজেশন মিডিয়াতে তারই একটি অংশ। সংবাদপত্র প্রকাশিত হয়েছে 1 জুলাই, সেই 1 জুলাই কি কি ছাপা হয়েছে, কোনটা লিড হয়েছে, কোনটা সেকেন্ড লিড হয়েছে, আমাদের প্রথম পাতায় কি খবর, কি ছবি আমরা লিড করেছি, কি ব্যানার হেড করেছি, সম্পাদকীয় কি করেছি, উপসম্পাদকীয় কি করেছি, বা শেষ পৃষ্ঠায় কিভাবে কোন খবরটি কিভাবে ট্রিটমেন্ট হয়েছে, এগুলোকে আমরা ছাপার অক্ষরের বাইরে তো আপনাদের সামনে তুলে ধরছি। এটাই হচ্ছে আধুনিক গণমাধ্যম, যেখানে প্রিন্ট এবং ডিজিটালকে মার্চ করে আমরা এগোতে চাইছি। এবং সে কারণেই প্রথম কলকাতা প্রথমে নয়, বরং প্রথম কলকাতা বরাবরই দৃষ্টান্ত হতে চেয়েছে। 2014 সালে প্রথম কলকাতার আগে যখন আমরা ডিজিটাল প্রথম এক ক্লিকে 2 বাংলা অর্থাৎ এই মুহূর্তে .com এটি আমরা শুরু করেছিলাম, যদিও সেটি সাফল্য পায়নি। পরে 2018 সালে আমরা কোভিডের অনেকটাই আগে প্রথম কলকাতা চ্যানেল শুরু করলাম, এবং সেটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শুধু পশ্চিম বাংলায় নয়, বাংলাদেশে, ইউরোপ, আমেরিকাতে বাঙালি কমিউনিটির কাছে একটি বড় সংবাদ বিশ্লেষণ জানার অন্যতম একটি মাধ্যম হিসাবে পরিচিতি লাভ করেছে। তবে যাই হোক, আমরা এখন মূল আলোচনায় ফিরছি। পরমাশিস, প্রথম পাতায় আমরা যেটাকে লিড বলি, লিড স্টোরি, এবারের 1 জুলাই সময়ের প্রথম কলকাতা পত্রিকায় লিড স্টোরি করা হয়েছে, শিরোনাম গুন্ডারাজ খতমে করা আইন। প্রথম পাতায় সবচেয়ে বড় বার্তা, বাংলায় করা আইন বদলের দাবি। এখানে বলা হয়েছে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা দাপটে শক্তি, সরকারি বেসরকারি সম্পত্তি নষ্ট, রাস্তা আটকে দেয়া বা সমাজ বিরোধী কাজের বিরুদ্ধে প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চাইছে। বিশ্লেষণটা এখানে খুব জরুরি যে আইন যত কড়া হোক না কেন, প্রশ্ন থাকবে প্রয়োগ কতটা নিরপেক্ষ হবে। কারণ বাংলার সাধারণ মানুষ আসলে খুব সহজে কিছু উত্তর চাইছেন। পাড়ায় দাদাগিরি সত্যি কমবে তো? ভোটের আগে পরের ভয় কাটবে তো? থানায় গিয়ে সাধারণ মানুষ ভরসা পাবেন তো? এই খবরের রাজনৈতিক গুরুত্ব এখানেই পরমাশিস। নতুন সরকার আইনকে শুধু ঘোষণা দিয়ে রাখবে না, মাঠে নামিয়ে সকলের জন্য কার্যকর। তুমি কিভাবে দেখছো খুব সংক্ষেপে? দেখো, গতকালই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে পশ্চিমবঙ্গের সমস্ত থানায় থানায় 112 একটা কল সিস্টেম চালু করছে। তিনি বলেছেন যে থানায় ফোন করলে 3 ঘন্টা পরে পুলিশ আসে। তিনি চেষ্টা করছেন সেই জায়গাটাকে এমন একটা জায়গায় নিয়ে যেতে যে 6 মিনিটের মধ্যে পুলিশ আসে সাধারণ মানুষের কাছে কেউ ফোন করলে। তো গুন্ডা রাজ খতমে করা আইন, এটা আগেও দেখো যে কোনো দুর্নীতি পরায়ণ পরিস্থিতিকে এটা মোকাবিলা করবে আইনানুগ ব্যবস্থা দিয়ে। সেটার কার্যকারিতাটা যদি একটা নতুন ভাবনায় নতুন চিন্তনে সরকার প্রয়োগ করে তো সাধারণ মানুষের জন্য সেটা ভালো। এবং বাস্তবিকভাবে যদি প্র্যাকটিক্যালি, যেটা কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে 112 থানায় থানায় থাকবে, সেখানে কল করলে পুলিশ 6 মিনিটের মধ্যে আসবে, কে দোষী কে নির্দোষী সেটা তো আইন বিচার করবে। কিন্তু এই যে মানুষের একটা ভরসার জায়গা, একটা পদক্ষেপ নেওয়া, এটাই কিন্তু সাধারণ মানুষ চায়। কিন্তু এর কার্যকারিতাটা কতটা বাস্তবায়নটা আগামী দিনে আমরা দেখবো, সেটা না আছে বলা যায় না। আমরা আশাবাদী। একদম। আরেকটি খবরের দৃষ্টি আকর্ষণ করছি তোমার, প্রথম পাতাতেই খবরটা গেছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে বাংলা, পশ্চিমবঙ্গ দিবসে মঞ্চ থেকে
পরিষ্কার বার্তা। প্রথম পাতায় এই খবরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গ দিবসে প্রধানমন্ত্রীর বক্তব্যে একটা পরিষ্কার বাংলার রূপরেখা দৃশ্যমান হয়েছে। তুমি আমি আমরা দুজনেই, আমাদের সৌভাগ্য হয়েছিল তারকেশ্বরের সেই প্রধানমন্ত্রীর ঐতিহাসিক দীর্ঘ বক্তব্যে। এখানে বাংলা উন্নয়ন, সাংস্কৃতিক পরিচয় এবং জাতীয় রাজনীতিতে বাংলার গুরুত্ব, এই সব দিক প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে এসেছিল। এই তাৎপর্য অত্যন্ত পরিষ্কার। পশ্চিমবঙ্গ নিয়ে দিল্লির আগ্রহ এখন শুধুমাত্র ভোটের রাজনীতিতে আর আটকে নেই, বরং প্রশাসনিক সমন্বয়, উন্নয়ন এবং সাংস্কৃতিক আবেগ, এই তিনটি স্তরেই বাংলা এখন গুরুত্ব পাচ্ছে। তবুও প্রশ্ন তো থাকবে পরমাশিস, এই বক্তব্যের বাইরে বাস্তবায়ন কতটা হবে? কেন্দ্র এবং রাজ্য সতিবন্ধন কি সত্যি নতুন পর্যায়ে পৌঁছবে? তুমি কিভাবে দেখছো, খুব সংক্ষেপে? দেখো, একটা কথা বলি, ভারতবর্ষের রাজধানী একসময় কলকাতা ছিল, এখন দিল্লি। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1947 সালের পর এই প্রথম বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় এসছে। এই যে তোমায় আগে বলছিলাম যে স্মৃতির স্মরণী বেয়ে প্রধানমন্ত্রী সেদিনকে তারকেশ্বরের মাটিতে বাবা তারকনাথ ধামের পশ্চিমবঙ্গ দিবসে যে স্মৃতিচারণার কথা বলেছেন, পশ্চিমবঙ্গ কি ছিল, কলকাতা কি ছিল, আজ কোথায় আছে, সেই ঐতিহ্য, সেই স্বভূমির সেই স্বকীয়তা তিনি ফিরিয়ে আনার বার্তা দিয়েছেন বাংলার মাটিতে দাঁড়িয়ে। আমরা অবশ্যই আশাবাদী। পশ্চিমবঙ্গ দিবস পালিত হয়েছে সনাতনী হিন্দুদের অধিকার, তাদের ভূমি, তাদের যাতে ভূমি ছাড়া না হতে হয়, তার বাস্তবায়নের অঙ্গীকার যে জায়গা থেকে, যেখান থেকে আলোচনা শুরু হয়েছিল, সেই জায়গায় তিনি ফিরে এসে যখন তার সক্রিয় বক্তব্য রেখেছেন, বাংলার মানুষকে বার্তা দিয়েছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের রাজধানী যখন কলকাতা ছিল, সেই কলকাতায় যখন কেন্দ্রের সরকার ক্ষমতায় এসেছে, তো স্বাভাবিকভাবে আমরা আশাবাদী বাংলার মানুষ। যশস্বী প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে তিনি যেটা বলেছেন, যেটা বলতে চেয়েছেন, তার একটা ফল বাংলার মানুষ আগামী দিন অবশ্যই বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রশাসনিক পর্যায়ে আমরা সেটা দেখতে পাবো বিভিন্ন সদর্থক ভূমিকার মধ্য দিয়ে। আমি আশাবাদী। পত্রিকার প্রাণ সম্পাদক বা উপসম্পাদক, আমরা এবার চোখ রাখবো সময়ের প্রথম কলকাতা পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় সম্পাদকীয় দিকে। মিড ডে মিল নিয়ে বিতর্ক। পরমাশিস, তুমি আমি আমরা দুজনেই যেদিন মিড ডে মিল নিয়ে বিতর্ক হচ্ছিল, তখন আমরা বিধানসভা অধিবেশনের বাইরে প্রেস কর্নারে ছিলাম। তুমি জানো যে সেই দিন কুণাল ঘোষ বলছিলেন ডিম প্রসঙ্গে, তার আগে মুখ্যমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন বিধানসভায়। এবারের পত্রিকায় আমরা সম্পাদকীয়তে ঠিক একটা তির্যক প্রশ্ন ছুড়ে দিয়েছি, সেটি রাজনৈতিক বিতর্কের ঊর্ধ্বে। আমরা যেটি বলতে চেয়েছি সেটি হচ্ছে যে সম্পাদকীয়তে খুব গুরুত্বপূর্ণভাবে এই প্রশ্নটি তোলা হয়েছে, খুব সচেতন ভাবে। মিড ডে মিলে ডিম থাকবে কি থাকবে না, এই বিতর্ককে শুধু রাজনৈতিক বা ধর্মীয় প্রতীকের জায়গায় আটকে রাখা ঠিক হবে না। বিষয়টি আসলে শিশু পুষ্টি, স্কুলে উপস্থিতি এবং দরিদ্র পরিবারের বাস্তবতার সঙ্গে জুড়ে দিতে হবে। এখানে সম্পাদকীয়র ভারসাম্যের গুরুত্বের জায়গাটা বুঝতে হবে। বলা হয়েছে যাদের পারিবারিক বা ধর্মীয় আপত্তি আছে তাদের জন্য বিকল্প রাখা যেতে পারে, কিন্তু যে শিশু ডিম খেতে পারে তার থালা থেকে পুষ্টিকর খাবার সরিয়ে দেয়া যুক্তিযুক্ত নয়। এখানে একটা বিষয় পরিষ্কার করতে হবে যে এখানে রাজনীতি নয়, বরং পুষ্টিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। শিশুদের খাবার নিয়ে সিদ্ধান্ত হবে তথ্য, বিজ্ঞান এবং বাস্তবতার ভিত্তিতে। তুমি কিভাবে দেখছো? আমি ধরো তোমার বাড়িতে গেলাম, তুমি আমায় বললে যে পরমাশিস আলু পোস্ত ভাত আছে আর ডিমের ঝোল ভাত আছে, তুমি কোনটা খাবে? আমি কিন্তু বলবো আমি ডিমের ঝোল দিয়েই ভাত খাবো। এটা একটা প্রেক্ষাপট, এটা একটা মানসিকতা। কিন্তু যদি আমরা মিড ডে মিলে ডিম থাকবে না পুষ্টিকর খাবার থাকবে, আমরা যদি একটু পিছনের দিকে তাকাই, শিক্ষার অঙ্গনে মিড ডে মিল কেন আনা হলো ভারতবর্ষের বুকে? তুমি জানো যে পশ্চিমবঙ্গের গড় যারা সরকারি স্কুলে পড়ে সেই সংখ্যাটা অত্যন্ত দরিদ্র শ্রেণীর নিচ থেকে আসে। শিক্ষার হার বাড়ানোর জন্য মিড ডে মিলের সংযুক্তিকরণ করা হয়েছিল। খালি পেটে শিক্ষা হয় না, তাহলে তোমাকে খাবার দিতে হবে। খাবারটা কিরম দিতে হবে? পুষ্টিকর খাবার দিতে হবে। এখানে পুষ্টি বনাম ডিম। কোনো ক্ষুধার্ত মানুষকে তোমাকে এসে বলে যে বাবা আমার ডিম দিয়ে একটু ভাত দাও, সে বলবে আমার একটু খেতে দেবেন, আমার খুব ক্ষুধার্ত। সেকে তুমি ডাল ভাত দিলেও সে খাবে। একটি মা লোকের বাড়ি কাজ করে, 10 বাড়িতে কাজ করে, বাবা ভ্যান চালায়, তাদের একটা 5 বছরের বা 6 বছরের বাচ্চা আছে, তাদের তো পয়সা দিয়ে রাখার কোনো জায়গা নেই। তারা সকালবেলা হয়তো একটা বাসি রুটি খাইয়ে স্কুলে বাচ্চাকে পাঠিয়ে দেয়, সে তার পড়াশোনাটাও হবে, তারা রোজগার করবে। ফিরে নিয়ে 2:30-এর সময়, তার স্কুল ছুটি হচ্ছে তখন 2:30-এর সময়, সেই স্কুলে গেলে 2 ডাল ভাত পাবে। ক্ষুধার্ত বাচ্চা 2 ডাল ভাত পাবে, সোয়াবিনের তরকারি পাবে, হয়তো ডিমও পাবে সপ্তাহে 1 দিন।
ক্ষুধার্ত বাচ্চার পেটে দুটো খাদ্য দ্রব্য তুলে দেওয়া, সেই খাবার লোভে বলো, খিদের, এখানে লোভ কথাটাকে বলা উচিত না, খিদের জ্বালা ক্ষুধার্ত মানুষকে সেটা মিটিয়ে তাকে পঠন পাঠনের মধ্যে রাখা, এটা হচ্ছে শিক্ষার অঙ্গনে মিড ডে মিলের সংযুক্তিকরণ। এখানে ডিম বড় নয়, সোয়াবিনও বড় নয়, রাজমাও বড় নয়। তাহলে যে বাচ্চাকে আমি ক্ষুধার্ত বাচ্চাকে খাবার তুলে দিচ্ছি, সেখানে একটা প্রশ্ন থাকে, পুষ্টিকর খাবার। ডিম কি আমাদের রোজ দেওয়া হয়? চিকেন কি রোজ দেওয়া হয়? কুণাল ঘোষের বক্তব্য আমি শুনেছি। আমি প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সুমন রায়চৌধুরীকেও বক্তব্য রেখেছিলাম। আমার স্ত্রী একটি স্কুলের টিচার, সে বলছে বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আলু সিদ্ধ ভাত দিলেও তারা খুশি থাকে। হ্যাঁ, একদিন একটা বড় পাওনা ডিম, বা একদিন মাসে একদিন চিকেন, বাচ্চাদের তো পায়েস দিলেও বাচ্চারা খুশি থাকে। এখানে কিন্তু এই বিতর্কের মধ্যে না গিয়ে ক্ষুধার্ত বাচ্চারা তারা খাবার পাবে, খাবারের জন্য তারা যাবে এবং তারা পড়াশোনা পাবে এবং পুষ্টিকর খাবার পাবে। এখানে ডিম, নিরামিষ, ইসকন, এইগুলো আমার মনে হয় অপ্রাসঙ্গিক। সরকার যদি হ্যাঁ, এগুলো রাজনৈতিক বিতর্ক। সুমন রায়চৌধুরী তো বললেন ইসকনকে দিলে, তুমি আমায় বুকে হাত রেখে আমি বলতে পারি, যারা মায়াপুর মন্দিরে বেড়াতে যায় তারা কজন বেসরকারি হোটেলে খাবার খায়? একদমই তাই, একজনও না। আমি তোমাকে সেদিনই বলেছিলাম যে যারা ইসকনে খেতে যাবেন তারা মনস্থির করেই যাবেন যে আমি এখানে নিরামিষই খাবো। এক্ষেত্রে রাজনীতির কোনো জায়গা নেই। আমরা চতুর্থ বিষয়টিতে যাব। আমরা 7টি খবরকে নিয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব, দর্শকদের বলেছিলাম। এবার আসি দ্বিতীয় পাতাতে, উপসম্পাদকীয়তে লেখা ছিল, উপসম্পাদকীয় লেখা আমারই, অভিন্ন দেওয়ানি বিধি, সমতার আইন না নতুন রাজনৈতিক সংঘাত। সম্পাদকীয় পাতায় এই অভিন্ন দেওয়ানি বিধি নিয়েও একটা আলোচনা হয়েছে, আমরা আলোচনা করার চেষ্টা করেছি। বিষয়টি পারিবারিক আইন, বিবাহ বিচ্ছেদ, ভরণ পোষণ, উত্তরাধিকার এবং নাগরিক অধিকারের সঙ্গে যুক্ত পরমাশিস। আর এই লেখার গুরুত্বপূর্ণ দিক হলো এটি একপাক্ষিক অবস্থান থেকে লেখা হয়। একদিকে বলা হয়েছে সমান নাগরিক অধিকার জরুরি, অন্যদিকে সতর্ক করা হয়েছে সমাজের বিভিন্ন সম্প্রদায়ের আস্থা না নিয়ে আইন চাপিয়ে দিলে অস্বস্তি বাড়বে। পশ্চিমবঙ্গের মতো সীমান্তবর্তী এবং বহুত্ববাদী রাজ্যে এই প্রশ্ন আরো সংবেদনশীল। তাই এখানে মূল পরীক্ষা আইন কতটা ন্যায়সঙ্গত, কতটা স্বচ্ছ এবং কতটা পরামর্শ ভিত্তিক। আর আরো একটি বিষয়, পরমাশিস, তুমি জানো যে সম্প্রতি আমাদের রাজ্যে বজ্রপাতের সংখ্যাটা অনেকটা বেশি বেড়েছে। এবারের সময়ের প্রথম কলকাতা পত্রিকায় আমরা চেষ্টা করেছি এই বিষয়ে শুধুমাত্র রিপোর্ট নয়, তুমি যেটা বলছিলে পাক্ষিক পত্রিকা সময়ের দলিল, সেক্ষেত্রে আমরা কিছুটা সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে বিশেষজ্ঞদের কোট করে। সেখানে বলা রয়েছে যে বর্ষার সঙ্গে বজ্রপাত, ঝড় বৃষ্টি এবং মৃত্যুর খবর বাড়ছে। মাঠে থাকা কৃষক, শ্রমিক, মৎস্যজীবী, পথচারী, এরাই হচ্ছে সবচেয়ে বড় ঝুঁকিতে। এই খবরের গুরুত্ব হলো পরমাশিস, এটি শুধু আবহাওয়ার খবর ছিল না, বরং জননিরাপত্তার খবর। 30-30 নিয়ম, খোলা মাঠ এড়িয়ে চলা, বড় গাছের নিচে না দাঁড়ানো, বৈদ্যুতিক যন্ত্র থেকে দূরে থাকা, আর এই সচেতনতা গ্রামাঞ্চল পর্যন্ত পৌঁছানো দরকার। এই পত্রিকায় এই খবরটি মূলত একটি জনগুরুত্বপূর্ণ খবর হিসেবে তুলে ধরা হয়েছে। তুমি জানো পরমাশিস যে গত সপ্তাহে আমাদের কলকাতার সবচেয়ে আলোচিত বিষয় ছিল তারাতলার ঘটনা। সেই তারাতলার ঘটনাটি একেবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে তুলে ধরা হয়েছে। শুধু ইনসিডেন্টটাকে আমরা প্রাধান্য দিইনি, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে কিভাবে এই ধরনের দুর্যোগকে কিভাবে মোকাবেলা করা যায়, রাজ্য সরকারের বর্তমান অবস্থা বা অতীতের যে রাজ্য সরকার ছিল তাদের কোথায় দায় রয়েছে, সেই সংক্রান্ত বিষয়ও কিন্তু আমরা এই খবরে তুলে ধরার চেষ্টা করেছি পরমাশিস। এবার আসবো শেষ পৃষ্ঠায় আমরা 3টি বিষয়কে একসঙ্গে এনে আলোচনা করব। শেষ পৃষ্ঠাতে 3টি খবরের যদি শিরোনামগুলোকে আমরা আলাদা করে ব্যাখ্যা করি, একদিকে সজল ঘোষ, তিনি বলেছেন মমতাকে বানরপ্রস্থে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এটা শুধুমাত্র নিছক কোনো ব্যক্তিগত আক্রমণ ছিল না, এটি রাজনৈতিক ভাষায় প্রজন্ম পরিবর্তনের একটা ইঙ্গিত। দ্বিতীয়ত, আমরা যে খবরটি খুব গুরুত্ব দিয়ে প্রকাশ করেছি সেটি ঢাকায় দীনেশ ত্রিবেদী, দিল্লির বার্তা কোথায়। তুমি জানো যে ঢাকা, কলকাতা, দিল্লি এই ত্রিভুজে একটি কূটনৈতিক বলয় তৈরি হয়েছে এবং গত কয়েক বছর ধরে নানা প্রশ্নে আমরা বিদ্ধ। 3টি শহরেই, বা বলা ভালো ঢাকা এবং দিল্লি, সেটির কোন পথে যাচ্ছে। 12 তারিখ দীনেশ ত্রিবেদী সীমান্ত পথ দিয়ে বাংলাদেশে গেছেন এবং তারপর তুমি জানো 25 তারিখ তিনি ঘোষণা করেন, বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন এবং তারপর তিনি ঘোষণা করেন
সাধারণত ভিজিট ভিসা চালু করার ইতিমধ্যেই প্রচুর সংখ্যক মানুষ লাইনে দাঁড়িয়ে ভারতে আসার জন্য তারা ভিসা প্রত্যাশী বাংলাদেশের সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়ে ভিসা নিতে চাইছেন। এবং তৃতীয়ত যে বিষয়টি আমরা খুব সংক্ষেপে বলবো, যে তুমি জানো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কদিন আগে একটি মন্তব্য করেছেন যেটি নিয়ে আলোচনাও হয়েছে এবং তুমি জানো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব। বিগত তৃণমূল কংগ্রেসের সরকারের সময় যে দুর্নীতি হয়েছে, যে স্বজন পোষণ হয়েছে, সেইগুলো নিয়েই তিনি বলেছেন যে সবকা সাথ, সবার সঙ্গে সবার উন্নয়ন হবে এবং সঙ্গে সঙ্গে যে সমস্ত দুর্নীতিবাজ তোলাবাজ রাজ্যে গত 15 বছর তাদের আধিপত্য বিস্তার করেছিলেন তাদের এক এক করে তাদের কাছ থেকেও হিসাব নেওয়া হবে। তুমি কিভাবে এই বিষয়গুলোকে দেখছো? দেখো, একটা সরকার বদল হয়েছে, একটা সরকার এসছে। একটা সরকারে যখন নতুন কেউ আসে, সে কতগুলো রুটিন মাফিক সিদ্ধান্ত নেয় মানুষের সাথে, অনেকটা দায়িত্ব পড়ে যায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তো এখন ধরো একটা রাজ্যে তৃণমূল কংগ্রেস কর্মী পরিবার আছে, কংগ্রেস পরিবার আছে, বামপন্থী পরিবার আছে, সাধারণ মানুষ আছে, তিনি তো সকলের মুখ্যমন্ত্রী। তো স্বাভাবিকভাবেই উনি প্রধানমন্ত্রীর যে বক্তব্য সবকা সাথ সবকা বিকাশ, সবার বিকাশের জন্যই তিনি যেমন সবার সাথে থাকবে, সবার বিকাশের কথা বলবে। আর সবকা হিসেব, যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, হয়েছে কিনা, যদি কিনা হয়ে থাকে বা কি হয়েছে সেটা আমরা দেখতেই পাচ্ছি। পশ্চিমবঙ্গের মানুষ কাদের ম্যান্ডেট দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, যে পাট খেতে 2,68,00,000 টাকা পাওয়া যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি রাজনৈতিক লোকেরা পাহাড় কিনছে। এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেশের জন্য দেশে আইন ব্যবস্থা আছে, আইন মোতাবেক উনি মুখ্যমন্ত্রী। কারো কারো বান্ধবীর বাড়ি থেকে 3 কিলো, এখন বান্ধবী রাখতে গেলে 3.5 কেজি সোনা রাখতে হচ্ছে, বাড়িতে 50 কোটি টাকার বন্ড রাখতে হচ্ছে। এগুলো তো দেখছি আমরা। এটা ঠিক না বেঠিক, না এটা সত্য না মিথ্যা, এগুলো আইনানুগ ভাবে প্রক্রিয়াগত ভাবে কেমিস্ট্রিটা ল্যাবরেটরিতে দেখে পরীক্ষা নিরীক্ষা হবে। ডিমের দামও বেড়ে গেছে, ডিমের দাম বেড়ে গেছে, সেটা কতটা সমীচীন হচ্ছে সেটা সাধারণ মানুষ বলবে, দেশের আইন ব্যবস্থা বলবে। আমি আইন ব্যবস্থার উপরে সম্পূর্ণ শ্রদ্ধাশীল এবং বিশ্বাস এবং ভরসা আছে। যদিও মহামান্য হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ হয়েছে বিষয়টি নিয়ে, একটি সীমারেখাও মহামান্য হাইকোর্ট। স্বাভাবিক, সে আজকে গুন্ডা দমন বিল বিধানসভায় পাশ হয়েছে, 112 চালু হচ্ছে থানায়, 6 মিনিটের মধ্যে পুলিশ আসবে। যদি কেউ অন্যায় করে থাকে সেই হিসেব তো অবশ্যই আইনানুগ ভাবে নেওয়ার দরকার আছে। তো স্বাভাবিকভাবে উনি যদি বলে থাকে সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসাব, এতে কোনো অন্যায় নেই। উনি রাজ্যের মুখ্যমন্ত্রী, সবার দায়িত্ব ওনার উপরে বর্তায়। মানুষ কিভাবে ভালো থাকবে, মানুষের পাশে কিভাবে থাকবে সরকার, মানুষ কোনো ন্যায় যাতে বিচার পায় সেটাও তো ওনার দেখার দরকার। সেটা যদি উনি কথায় বলে যে সবকা হিসেব, তাতে এটা একটা কথার ভঙ্গি, এতে ভাইরাল বা যে জিনিসটা মানুষের কাছে মানে মানে ভালো লাগবে না সেটাই ভাইরাল হয়, মানুষ যেটা পছন্দ করে। তো এটা আমি কারো পক্ষ নিয়ে বলছি না, এটা স্বাভাবিক বিষয়। মুখ্যমন্ত্রী যদি বলে থাকেন সবকা সাথ সবকা বিকাশ সবকা হিসেব, এটা তো একটা স্লোগান, এটা ভালো বিষয়। এটা একই রকম ভাবে অভিন্ন দেওয়ানি বিধি, তারাতলার ঘটনা এবং তোমার ঢাকা দিল্লি সম্পর্ক, এই বিষয়গুলো যদি সংক্ষেপে, কারণ সবগুলো বিষয়ে একসঙ্গে তোমাকে প্রশ্ন করেছি, খুব ছোট ছোট করে যদি তুমি দেখো, অভিন্ন দেওয়ানি বিধি, একটা দেশ বা একটা রাজ্যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ থাকে, সকলের জন্য যদি সম অধিকার, আইনের সমতা যদি সমান থাকে, এতে কোনো অন্যায় আমি দেখি না। হ্যাঁ, এটাও যেমন সত্যি কথা। তারপরে এই যেটা আমরা তারাতলা দুর্ঘটনা আমি নিজে চোখে দেখেছি। আমি দেখার পরে আমি নিজে অসুস্থ হয়ে পড়েছিলাম, পুলিশ আমাকে জল দিয়েছে। তো এরকম জিনিস আমি কেন দেখতে চাইবো এবং কেন এটা ঘটলো, এটা তো আমি একটা দেশের সচেতন নাগরিক, একজন সাংবাদিক হিসেবে আমি তো প্রশ্ন রাখবো সরকারের কাছে। এটাকে এর মানে দৃষ্টান্তমূলক তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, আমি সেটা চাইবো। আর ভারত বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রে আমাদের প্রথম কলকাতা, আমাদের যা স্ট্র্যাটেজি, আমরা অধিকারের কথা বলি, সম্পর্কের উন্নয়নের কথা বলি, স্বাভাবিকভাবে দীনেশ ত্রিবেদী সড়ক পথে গিয়ে বাংলাদেশে গিয়ে দুদেশের মানুষের মধ্যে কেন্দ্র এবং রাজ্যের যে সরকারের এখন ডাবল ইঞ্জিন সরকারের যে পজিটিভ ভাইব, সেটা যে বার্তা তিনি রেখেছেন, যমুনা ফিউচার পার্কে তিনি রাষ্ট্রপতি দেখা করার সঙ্গে সঙ্গে যমুনার ফিউচার পার্কে দাঁড়িয়ে তিনি যেমন বার্তা দিয়েছেন টুরিস্ট ভিসা চালু হওয়ার, মানুষের সঙ্গে সরাসরি ইন্টারাকশন করেছে, এটাই তো হওয়া উচিত। উনি হাই কমিশনার, উনি শুধু প্রোটোকল মেনটেন করবে তাই নয়, উনি যমুনার ফিউচার পার্কে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন।
এটাই তো সম্পর্কের শিকড়, এটাই তো সম্পর্কের সেতু হওয়া উচিত বলে আমি মনে করি। সজল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বানপ্রস্থে যাওয়ার পরামর্শ দেখো, সজল ঘোষ একজন রাজনীতিবিদ, রাজনীতিক, বয়সে আমাদের থেকে হয়তো 2-4-5 বছরের বড়, দীর্ঘদিন রাজনীতি করছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি তো, আমার যা বয়স, তো প্রায় 45-50 বছর ধরে রাজনীতি করছেন, কিন্তু সেই রাজনীতির অঙ্গনে গিয়ে ওনার যে রাজনৈতিক ফলাফল, যে ম্যান্ডেট বাংলার মানুষ, মানে পশ্চিমবঙ্গের মানুষ দিয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে তার দৃষ্টিভঙ্গি থেকে মনে হয়েছে উনি হয়তো এখন একা হয়ে পড়ছেন। একজন সিনিয়র মানুষ, রাজনীতিক, অবশ্যই ওনার বয়স হয়েছে, উনি যদি বলে থাকে রাজনৈতিক ভাবে বানপ্রস্থে চলে যাওয়া উচিত, এটা ওনার বক্তব্য। এটাকে কেউ সমর্থন করতেও পারে, নাও করতে পারে। এটা আমাদের কাছে ওনার এই বক্তব্যটা একটা খবর মনে হয়েছে, ওনার এটা একটা রাজনৈতিক বার্তা মনে হয়েছে। এটা সমালোচনার আঙ্গিকেও কেউ দেখতে পারেন, এটা ওনার বক্তব্য, এটা উনি বলেছেন, এটা নিয়েই বলতে পারি। সময়ের প্রথম কলকাতার সম্পাদক হিসেবে সময়ের প্রথম কলকাতার প্রথম সংখ্যা 1 জুনের সংখ্যাটি সজল ঘোষের হাতে তুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে একটি ছবি বা ফটো প্রকাশিত হয়েছে। তো আমরা তো এই চেষ্টা করছি, প্রথম কলকাতার আমিও একজন সহযোগী সম্পাদক হিসেবে, যে আমরা চেষ্টা করছি আমাদের এই দলিলটা আমরা শুরুতে সকলের হাতে গিয়ে সমাজের যশস্বী মানুষের হাতে আমরা একে একে পৌঁছে দেবো। সেটা রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে, অধ্যাপক হতে পারে, ডাক্তার হতে পারে, মন্ত্রী হতে পারে। আমরা আশাবাদী আমাদের এই কাগজটি আমাদের মাননীয় বর্তমান মুখ্যমন্ত্রীর কাছেও যেমন পৌঁছে দেবো, আমরা চেষ্টা করব আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছে দেওয়ার। আমাদের এই দলিলটা আমরা সকলের কাছে সশরীরে পৌঁছে দিতে চাই, সেটা আমরা আশাবাদ ব্যক্ত করছি। আমরা বাস্তবিক পক্ষে হয়তো সেটা পারবো, এবং সরকারি পর্যায়ে আমরা সব জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং পরবর্তী সময় ওয়েস্টার্ন টেলিগ্রাফের সঙ্গে আমরা কথা বলে এটা যারা আমাদের সাবস্ক্রাইব হবেন, বা আমরা স্পিড পোস্টে বা যেভাবে বুক পোস্টে আমরা পাঠানোর জন্য আমরা তো কথাবার্তা ইতিমধ্যে চালিয়েছি। আমরা চেষ্টা করব পশ্চিমবঙ্গের মানুষকে, সাধারণ মানুষ, সমস্ত রাজ্য সরকারের সমস্ত দপ্তর, সমস্ত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, সব জায়গায় আমরা আমাদের যারা রাজ্যে যারা বিরোধী দল, সবার কাছে এটা পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করি। শুধু তাই নয়, প্রথম কলকাতার পক্ষ থেকে প্রথম কলকাতার প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটি একই সঙ্গে তুলে দেওয়া হয়। আমি বলবো আমার এডিটর সাহেবকে যেগুলো এক এক করে দেখার জন্য। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারকে প্রথম তুলে দেওয়া হয় আমাদের পক্ষ থেকে। আমাদের উপদেষ্টা সম্পাদক শীর্ষেন্দু চক্রবর্তী তুলে দেন, এবং তারপর আমাদের পক্ষ থেকে শীর্ষেন্দু চক্রবর্তী সময়ের প্রথম কলকাতার প্রথম সংখ্যা তুলে দেন বিজেপি বিধায়ক অভিনেত্রী পাপিয়া অধিকারীকে। এরপর রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার, তার হাতেও একই রকম ভাবে আমাদের প্রকাশনা তুলে দেওয়া হয়। বর্ষিয়ান বাম নেতা সুজন চক্রবর্তী, তার হাতে একই সঙ্গে সংখ্যাটি তুলে দেওয়া হয়। এবং অবশ্যই এক এক করে সমাজের বিশিষ্টজন, যেটা তুমি বলছিলে, এবং সবশেষ অভিনেতা এবং কাশ্মীর বিশেষজ্ঞ বলে পরিচিত ভাস্বর চট্টোপাধ্যায়, তার হাতেও একই রকম ভাবে পত্রিকার। না, তোমায় একটু মনে করাতে চাই, আমরা এই পত্রিকা ইতিমধ্যে তুলে দিয়েছি আমাদের রাজ্যের মন্ত্রী, কৃষিমন্ত্রী দুধ কুমার মন্ডলের হাতে তুলে দিয়েছি পশ্চিমবঙ্গ দিবসের দিন। আমরা চেষ্টা করছি মানুষের কাছে এটা পৌঁছে দেওয়ার সশরীরে। আমরা আশাবাদী আমরা আগামী দিন এটা সকলের কাছে সশরীরে অন্তত গিয়ে তাদের সম্মান আর একবার করে অন্তত সশরীরে গিয়ে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করে যাব। অনেক ধন্যবাদ পরমাশিস, আমাদের সঙ্গে মূল্যবান সময় তুমি শেয়ার করেছো। প্রিয় দর্শক, সময়ের প্রথম কলকাতার 1 জুলাইয়ের সংখ্যায় আসলে কি ছিল বা কি তুলে ধরা হয়েছে, এই সংখ্যায় একসঙ্গে 3টি ছবি আমরা তুলে ধরবার চেষ্টা করেছি। প্রথম, বাংলায় নতুন প্রশাসনিক কড়াকড়ি বার্তা। দ্বিতীয় বিষয়টি, নাগরিক জীবনের নিরাপত্তা, শিশু পুষ্টি এবং দুর্ঘটনা প্রতিরোধের বাস্তব প্রশ্ন। এবং তৃতীয় বিষয়, বড় রাজনৈতিক পালাবদলের পর বাংলার সঙ্গে দিল্লি, ঢাকা এবং জনপরিসরে নতুন সমীকরণ। তাই এখানে শেষ প্রশ্নটা খুব সরল। আইন আসবে, স্লোগান উঠবে, বক্তব্য আসবে, কিন্তু সাধারণ মানুষ কি নিরাপত্তা, পুষ্টি, ন্যায় এবং ভরসা পাবেন? 1 জুলাই সংখ্যায় আসল বার্তা এখানেই। ক্ষমতা বদলেছে, এবার নিয়ম বদলানোর পরীক্ষাও শুরু হয়ে গেল। সময়ের প্রথম কলকাতা সেই দিকে নজর রাখবে। প্রিয় দর্শক, আবার দেখা হবে 16 জুলাই সংখ্যা নিয়ে, একই রকম ভাবে আমরা পত্রিকার খবরের বিশ্লেষণে, আমি এবং পরমাশিস ঘোষ রায়। নমস্কার। নমস্কার।